বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমতে আছো। তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক, জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নির্মিতি বইটা খোলার জন্য আহ্বান করছি। আশা করি বইটা খুলেছ। আজকের বিষয় বাংলা ব্যাকরণ নির্মিত অষ্টম শ্রেণীর দ্বিতীয় পরিচ্ছেদ, ধ্বনীয় বর্ণ, খ বর্ণ। গতকাল আমরা বর্ণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখেছ এবং বুঝতে পেরেছ। আজকে আমরা বর্ণের দ্বিতীয় অংশ আলোচনা করব। আজকের বিষয় বাংলা বর্ণমালায় স্বরবর্ণের ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ। লিখিত রূপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে, কারণ সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবে না। ধৈর্য সহকারে ক্লাসটা শুনতে থাকার জন্য তোমাদেরকে আহ্বান করছি। শব্দের প্রথমে এখানে স্বরবর্ণের পূর্ণরূপ বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের বইয়ে বলা হয়েছে বাংলা ভাষায় লেখার সময় কোনো শব্দে স্বাধীন স্বরবর্ণ বসলে তাকে পূর্ণরূপ বলে। স্বাধীনভাবে বসলে, যেমন অনেক, অনেক, আকাশ, ইলিশ। তাহলে এখানে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে অটা হইল স্বাধীন রূপে অ, আ হইল স্বাধীন রূপে আকার, রস্যই হইল স্বাধীন রূপে রস্যই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এই বর্ণগুলো শব্দের প্রথমে বসছে স্বাধীন রূপে। অ, অকার, রস্যই, অর্থাৎ স্বাধীন রূপে বসেছে অনেক, আকাশ, ইলিশ। তারপরে শব্দগুলি দেখো, স্বাধীন রূপে শব্দের প্রথমে বসেছে বেদুইন, 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 বাউল, বেদুইন, বাউল, আবহাওয়া, হাওয়া। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বেদুইন বানানের মধ্যে রস্যইটা বসেছে শব্দের মাঝখানে, ভাওয়েল, ভাউল শব্দের মাঝখানে রস্য বসেছে, আবহাওয়া শব্দের মাঝখানে বসেছে উ এবং প্রথমে বসেছে আ। তাহলে একই বর্ণের মধ্যে দুইটি বর্ণ পূর্ণরূপ বসতে পারে। যেমন আবহাওয়া, এখানে দুইটি পূর্ণরূপ বসেছে। শব্দের শেষে বই, বই, কই, দই, মই। তাহলে এখন দেখো শব্দের শেষে বর্ণগুলি বসেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো, শব্দের প্রথমে পূর্ণরূপ অনেক, সরয়, আকাশ, সরায়া, ইলিশ, রস্যই। শব্দের প্রথমে বসছে পূর্ণরূপটি। শব্দের মাঝখানে পূর্ণরূপ বেদুইন, রস্যই, ভাউল, রস্যু, আবহাওয়া উ, বই, রস্যই। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। এইবার আসো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কাকে বলে? তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে আমি একটু পড়ি, তোমরা মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবে এবং পড়বে। অভিন্ন অন্য স্বরবর্ণগুলি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ বসে।
স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের কার চিহ্ন 10টি। তাহলে স্বরবর্ণ কয়টি? 11টি। কার চিহ্ন 10টি। তাহলে 10টি বলতে আমরা কি বুঝছি? স্বরবর্ণ 10টি, 11টি, আর বর্ণ কার হইল 10টি। যেমন আকার, বা, বা, মা, মা। তাহলে এখানে কি আকার হয়েছে? আকার স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে হয়েছে বানান। 2 নম্বর রস্বই, তিনি, যিনি, বাবা, মা, যিনি। তবে এখানে স্বরবর্ণগুলি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে। স্বরবর্ণগুলি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ একটা শব্দ তৈরি করেছে। 3 নম্বর শশী, দীর্ঘই, শশী, শশী, সীমানা, রীতি, শশী, সীমানা, রীতি। রস্যকার, রস্যকার 4, রস্যকার পুকুর, কুকুর, কুকুর। তাহলে এই 4টে বর্ণ আমরা লিখলাম। তাহলে এখানে কি বলা হয়েছে? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সংযুক্ত হলে, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণগুলি সংযুক্ত হলে কীভাবে সংযুক্ত হয়েছে? বা, বা, আকার, বায়ের সাথে আকার বাবা, মার সাথে আকার মা, মায়ের সাথে আকার মা, মা, মা। তিনি, তরসিকের তি, দন্ত নরসিকের নি, তিনি, যিনি, ইকার হয়েছে। দীর্ঘ ইকার শশী, সীমানা, রীতি, রস্য, পুকুর, কুকুর ইত্যাদি। তাহলে রস্যাও, দীর্ঘাও, এবার দীর্ঘাও ভূত, মূল্য, সূচি। দীর্ঘকার, দীর্ঘ, দীর্ঘকার, দীর্ঘকার ভূত, ভূত, মূল্য, ভূত, মূল্য, সূচি। ঋকার, ঋকার ঋণ, তৃণ, কৃষক। ঋকার, তারপরে একার, এ কার, চেয়ার, টেবিল, ওই কার, ওইকার, নৈতিক, নৈতিক, তৈরি, তৈরি, বৈরি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এই বানানগুলো
দীর্ঘকার, ভূত, মূল্য, সূচি। তাহলে এখানে দীর্ঘকার সংক্ষিপ্ত রূপ, দীর্ঘকারের সংক্ষিপ্ত রূপ দীর্ঘকার, দীর্ঘের সংক্ষিপ্ত রূপ দীর্ঘকার, ঋয়ের সংক্ষিপ্ত ঋকার, ঋণ, তৃণ, কৃষক। একারের সংক্ষিপ্ত রূপ একার, চেয়ার, টেবিল। ঐকারের সংক্ষিপ্ত রূপ ওই, নৈতিক, তৈরি, বৈরী। নৈতিক, তৈরি, বৈরী। তাহলে আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এইভাবে বাকি শব্দগুলো সংক্ষিপ্তভাবে রূপ দেওয়া হয়েছে। এবার আসে ব্যঞ্জন বর্ণের দুইটি রূপ। ব্যঞ্জন বর্ণেরও দুইটি রূপ। প্রথম রূপ শব্দের প্রথমে পূর্ণরূপ। শব্দের প্রথমে পূর্ণরূপ। শব্দের প্রথমে কবিতা, কলম, কথা বা কথন। শব্দের মধ্যে সকল, এখানে মধ্যে শেষে সবখানি বসেছে সকল। কাকুলি, কাকুলি, খুলনা। শব্দের শেষে বসছে, শব্দের শেষে আম, জাম, কাঁঠাল। তাহলে এখানে পূর্ণরূপ বলতে আমরা কি বলছি? স্বরবর্ণের সাথে আকার ইকার যোগ না করে, স্বরবর্ণের সাথে আকার ইকার যোগ না করে যেটা পূর্ণরূপ আলাদাভাবে বসে সেটাকে বলে পূর্ণরূপ। যেমন শব্দের প্রথমে কবিতা, ক এর সাথে আকার ইকার কোনো কিছুই নাই, এটা হলো পূর্ণরূপ। কবিতা। কলম পূর্ণরূপ। কথন পূর্ণরূপ। সকল পূর্ণরূপ। মধ্যে শেষে সব জায়গাতে বসে কাকলি মধ্যে বসেছে, খুলনা মধ্যে বসেছে। শব্দের শেষে আম, জাম, কাঁঠাল, ল, ম। শব্দের শেষে বসেছে পূর্ণরূপ হিসাবে, তাহলে মধ্যে বসেছে ক, ল। তাহলে আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ এবং স্বরবর্ণের পূর্ণরূপগুলো বুঝতে পারলাম। স্বরবর্ণের তো পূর্ণরূপগুলি আলাদা বসে, ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপগুলি তো আলাদা বসে। এবার আসে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? তোমাদের বইয়ে কি বলছে একটু লক্ষ্য করো। অনেক সময় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের ফলা 6টি। ব্যঞ্জন বর্ণের ফলা 6টি। ন ফলা, ন 2টা, দন্ত্যান্ন, মূর্ধন্য, ন ফলা চিহ্ন, অপরাহ্ন, চিহ্ন, অপরাহ্ন, তাহলে 2টা শব্দের বিশ্লেষণ। হ দন্ত্যান্ন হলো এইটা, আর হ মূর্ধন্য হলো এইটা। অপরাহ্ন তাহলে নফলা এইভাবে বসে। যখন হয়ের মাথায় কয় রূপ নিয়ে বসে,
শিক্ষার্থী বন্ধুরা ভালো করে বুঝবে, হয়ের মাথায় ক রূপ নিয়ে বসে তাহলে এখানে দন্তন্য হয়, আর হয়ের সে নিচে যদি বসে তাহলে মূর্ধন্য। হয়ের মাথায় ক রূপ নিয়ে বসলে তাহলে হবে দন্তন্য, হয়ের নিচে বসলে মূর্ধন্যকার। ব ফলা, ব ফলা, ব ফলা। বিশ্ব, বিশ্ব। তোমাদের বইয়ে লেখা আছে পক্ক, ধ্বনি, ধ্বনি। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা বফলার বিষয়। বফলা বানানের মাঝখানে বসলে দ্বিত্ব উচ্চারণ হয়, মাঝখানে বা শেষে বসলে দ্বিত্ব উচ্চারণ হয়। তাহলে এখানে শেষে বসলে দ্বিত্ব উচ্চারণ, প্রথমে বসলে উচ্চারণটা একটু ঝোঁক দিতে হয়, ধ্বনি। মফলা, মফলা। পদ্মা, পদ্মা। মুহাম্মদ, পদ্মা মুহাম্মদ, মুহাম্মদ। তন্ময়, তন্ময়। এখানে দেখো লক্ষ্য করো মফলার নিয়ম। মফলাতে বলা হয়েছে যে যদি শব্দের শেষে মফলা হয় তাহলে দ্বিত্ব উচ্চারণ হবে, মাঝখানে হলে দ্বিত্ব উচ্চারণ হবে, কিন্তু শেষে হলে উচ্চারণ হবে না, দ্বিত্ব উচ্চারণ হবে না। তন্ময়, তন্ময়। তাহলে আমরা এখানে জানলাম ফলা তিনটি, দন্তন্য, মূর্ধন্য ফলা, চিহ্ন কয়ের মতো হইলে দন্তন্য, মূর্ধন্য যদি হয় নিচে বসে দন্তন্য, মূর্ধন্য। বিশ্ব, ধ্বনি, পদ্মা, মোহাম্মদ, তন্ময়। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা ফলা তিনটা নিয়ে আলোচনা করলাম, আরও দুইটা আছে জফলা, জফলা, জফলা। ব্যাখ্যা, ব্যাখ্যা। ব্যাংক, ব্যাখ্যা, ব্যাংক। খ্যাতি, খ্যাতি। জফলা, রফলা, রফলা। ক্রয়, ক্রয় গ্রহ, ক্রয়, ক্রয় গ্রহ। রফলা আবার র্যাপ, কর্ক বর্ণ, লফলা। ক্লান্ত, ম্লান, ক্লান্ত, ম্লান। গ্লাস, গ্লাস। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, ভালো করে মনোযোগ সহকারে জফলার ব্যবহার দেখো। ব্যাখ্যা, জফলা যদি বর্ণের শেষে বসে তাহলে উচ্চারণ দ্বিত্ব হবে, সামনে বসলে একার হবে। তাহলে ব্যাখ্যায় একার হয়েছে উচ্চারণটা, মাঝখানে বসাতে উচ্চারণ হয়েছে দ্বিত্ব, ব্যাখ্যা খটা দিবার হয়েছে। ব্যাংক একার হয়েছে ব্যাংক, খ্যাতি একার হয়েছে, তাহলে মাঝখানে বসলে দ্বিত্ব হয়, প্রথমে বসলে একার উচ্চারণ হয়। ব্যাখ্যা, ব্যাংক, খ্যাতি। রফলা ক্রয় গ্রহ, রফলা। লফলা ক্লান্ত, ম্লান, ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ক্লাসটার উপরে মন্তব্য করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর তোমাদের সাথে আগামী ক্লাসে আমরা আবার কিছু বিষয় নিয়ে চলে আসব। বাংলা ব্যাকরণে নির্ণীত অষ্টম শ্রেণীর ক্লাসটা, আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে বিনীত অনুরোধ করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।